হ্যালো স্টুডেন্টস, আশা করি ফিফথ ক্লাস সবার দেখা হয়ে গেছে। সবার পিডিএফটা নোট করে ফেলেছিস তোরা। আজকে আমরা সিক্সথ ক্লাস করব। আগের টপিকগুলো তোরা একটু ভালো করে দেখে নিবি। আমরা সেই রাউন্ডিং অফ, সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, রাউন্ড অফ, এগুলোর রুলস আর একটা করে ছোট ছোট উদাহরণ দেখেছিলাম। আজকে আমরা দেখব সেটা হলো অ্যাকিউরেসি আর প্রিসিশন। ঠিক আছে, অ্যাকিউরেসি, এটাকে আমরা বলি সঠিকতা, আর আরেকটা হচ্ছে প্রিসিশন। বলে না প্রিসাইজ ভ্যালু, এটাকে আমরা বলি সূক্ষ্মতা। আচ্ছা, পিডিএফটা আশা করি সবার কাছে আছে। তো আমি একটু পিডিএফ ধরে ধরে বলে দিচ্ছি তোদের। দেখ, লেখা আছে যদি কোনো পরিমাপ প্রকৃত মাপের কাছাকাছি হয় তবে পরিমাপ সঠিক হবে। মানে প্রকৃত পরিমাপের কাছাকাছি যদি হয় তাহলে সঠিক, তার মানে হচ্ছে অ্যাকিউরেট। আমরা বলি না অ্যাকিউরেট ভ্যালু এলো কোনো একটা মানের, যদি খুব কাছাকাছি আসে প্রকৃত মানের তাহলে বলবো হচ্ছে অ্যাকিউরেসি। আর বলেছে দেখ, যদি কোনো রাশি পরিমাপের ক্ষেত্রে পরিমাপ লব্ধ মানগুলি পরস্পর কাছাকাছি, তার মানে এক্ষেত্রে কিন্তু প্রকৃত মানের কাছাকাছি নাও হতে পারে, কিন্তু যতগুলো মান আমরা নিচ্ছি পরিমাপ করার জন্য সেই মানগুলি যদি পরস্পর কাছাকাছি হয় তাহলে তাদের আমরা বলবো প্রিসাইজ, মানে সূক্ষ্ম। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখ লেখা আছে একটি স্কেলের দৈর্ঘ্য 15.23 সেন্টিমিটার। আমি এখানে একটু লিখে দিচ্ছি, একটি স্কেলের দৈর্ঘ্য একটি স্কেলের দৈর্ঘ্য 15.23 সেন্টিমিটার। এটা প্রকৃত দৈর্ঘ্য, হ্যাঁ, প্রকৃত দৈর্ঘ্য 15.23 সেন্টিমিটার। এবার ধর 5জন বা 6জন স্টুডেন্টকে এই পরিমাপটা মেজারমেন্ট করতে বলা, মানে মাপতে বলা হলো, একটা স্কেল দিয়ে মাপতে বলা হলো। সবাই কেমন মাপছে দেখ। ধর একটা গ্রুপের ছেলেরা মাপলো এইভাবে, যে প্রথম মাপটা হচ্ছে 14.00, একজন এটা মাপলো সেন্টিমিটার। তাহলে অরিজিনাল হচ্ছে এটা, এটা একটু মাথায় রাখবি সবাই, এটা অরিজিনাল। তাহলে 15 এর কাছাকাছি না, একটু দূরে আছে। তারপরের মাপটা ছিল 16.23 সেন্টিমিটার। তারপরেটা লেখা আছে দেখ 15.30 সেন্টিমিটার। তারপরটা 16.89 সেন্টিমিটার। তারপরটা ধর 14.70 সেন্টিমিটার। তারপরটা 17.00 সেন্টিমিটার। এই যে মাপগুলো একবার দেখ প্রত্যেকেই, এই যে মাপগুলো এখানে দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা মাপ কিন্তু, এই প্রত্যেকটা মাপ এই 15.23 এর কাছাকাছি, তাই না? 14, 16, 15, 16, 14, 17। কিন্তু এই প্রত্যেকটা মান যদি আমরা ভালো করে দেখি, দেখ যদি আমরা ভালো করে দেখি তাহলে এদের মধ্যে কিন্তু অনেকটাই দূরত্ব, মানে ডিস্টেন্স আছে, ডিফারেন্স আছে। এটা 14.00 আর এখানে 16.23, মানে 2.23 এর ডিফারেন্স আছে। মানে এদের মধ্যবর্তী ডিফারেন্সটা অনেকটাই, কিন্তু প্রত্যেকটা ভ্যালুই 15.23 এর খুব কাছাকাছি। তো এইরকম মানকে আমরা বলবো অ্যাকিউরেট বা অ্যাকিউরেসি যুক্ত মান। বোঝা গেল এবার? আর একইভাবে আরেকটা দল যখন এই মানগুলোকে নিচ্ছে, মানে 15.23 এর কাছাকাছি, কেমন নিচ্ছে দেখ। এখানে 16, 17, 14 সবই ছিল, কিন্তু এখানে এই মানগুলো আসছে এরকম 14.34। তারপরে আরেকজন মাপলো 14.57, আরেকজনের মেজারমেন্ট হলো 14.98, আরেকজনের মেজারমেন্ট হলো 14.72, 15.00 আর 15.98। তা এদের মধ্যে যে ডিফারেন্স গুলো বলছিলাম না, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2.23। এদের মধ্যে ডিফারেন্স দেখ, এটা 15.30, এটা 16.23, তার মানে মোটামুটি 0.93।
এদের মধ্যে যদি ডিফারেন্স করি তাহলে 15.30, 16.30, 1.59, এদের মধ্যে যদি ডিফারেন্স করিস মানে প্রত্যেকের নিজস্ব ডিফারেন্স গুলো কিন্তু অনেকটাই বেশি, তাই না? 2.23, এখানে 1.59, এটা আরো বেশি হচ্ছে। 14.70, 15.70, 2.19, 2.19, এদের মধ্যে যদি ডিফারেন্স করি এটা অনেকটাই বেশি হচ্ছে, 3.15, তাই না? 2.30। এদের নিজস্ব ভ্যালুগুলোর মধ্যবর্তী নিজস্ব দূরত্ব কিন্তু অনেকটাই বেশি, কিন্তু প্রত্যেকেই 15.23-এর কাছাকাছি, তাই এদের আমরা বলবো অ্যাকিউরেট। আর এখানে যে মানগুলো পাওয়া যাচ্ছে দেখ, এদের মধ্যবর্তী ডিফারেন্স দেখ, 14.34, 14.57, তার মানে 0 পয়েন্ট কত হচ্ছে এটা, 0.23। এদের মধ্যবর্তী ডিফারেন্স দেখ 57 আর 98, 0 পয়েন্ট, সব 0 পয়েন্টে দেখ, সব 0 পয়েন্টে 41, তাই না? এদের মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে 72 আর 98, 0.26। এর মধ্যবর্তী ডিফারেন্স হবে 0.28, এর মধ্যবর্তী ডিফারেন্স হবে 0.9। তা এদের মধ্যবর্তী দেখ, যদি আমরা খেয়াল করি এদের মধ্যবর্তী ডিফারেন্স গুলো কিন্তু অনেকটাই কম, মানে এরা এই প্রত্যেকটা ভ্যালু খুব কাছাকাছি। যখন প্রত্যেকটা ভ্যালু খুব কাছাকাছি হবে তাদের বলবো সূক্ষ্ম, আর যখন প্রত্যেকটা ভ্যালু প্রকৃত মানের কাছাকাছি হবে তখন বলবো অ্যাকিউরেট। এবার আশা করি বোঝা গেল মানগুলো। যদি প্রত্যেকটা মান নিজেরা খুব কাছাকাছি হয় তাহলে সূক্ষ্ম, আর যদি প্রত্যেকটা মান প্রকৃত মানের খুব কাছাকাছি হয় তাহলে অ্যাকিউরেট। বোঝা গেল? আবার এরকমও কিছু ভ্যালু থাকতে পারে যারা সূক্ষ্ম হবে আবার সঠিকও হবে। যেমন এটা 15.23 ছিল, আমি যদি এমন কিছু মান লিখি যে 15.20, আমাদের অ্যাকুরেট মান ছিল 15.23, এটা অ্যাকুরেট মান 15.23। আর এবার আরেকটা দল ধর, আরেকটি দল যখন গেল তারা এই মানগুলো নিচ্ছে 15.20, 15.30, 15.12, 15.20, 15.40 আর 15.00। এই মানগুলির ক্ষেত্রে এরা কিন্তু কাছাকাছিও এবং প্রকৃত মানেরও কাছাকাছি, মানে নিজেরাও খুব কাছাকাছি আবার প্রকৃত মানেরও খুব কাছাকাছি, তাই না? নিজেরাও প্রকৃত মানেরও কাছাকাছি আবার নিজেরাও খুব কাছাকাছি, তাহলে এরা হবে সঠিক ও সূক্ষ্ম। আশা করি বুঝতে পারলি সবাই যে সঠিকতা আর সূক্ষ্মতা কাকে বলে। তার মানে মানে সোজা কথা হচ্ছে, যদি পরিমাপলব্ধ মানগুলো প্রকৃত মানের কাছাকাছি হয় তাহলে সঠিক হবে, আর পরিমাপলব্ধ মানগুলো যদি নিজেরাই খুব কাছাকাছি হয় তাহলে সূক্ষ্ম হবে। বোঝা গেল? এই ছিল সূক্ষ্মতা সঠিকতা। নেক্সট পয়েন্টে দেখ লেখা আছে যে পরিমাপের ক্ষেত্রে কিছু যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক। এই লঘিষ্ঠ ধ্রুবক আমি আগের ক্লাসে বলেছিলাম, লঘিষ্ঠ ধ্রুবক একে আমরা বলি লিস্ট কাউন্ট। যেমন যদি একটা স্কেল ধরি, আমি যদি একটা স্কেল ধরি যদি এখানে একটা স্কেল ধরা হোক, ধরে নিচ্ছি এটা একটা স্কেল। এই স্কেলের মধ্যে আমি একটু মাপগুলো দেখাচ্ছি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ধরে নিচ্ছি এটা একটা স্কেল, এটা একটা মিটার স্কেল। তাহলে এর যদি মাপগুলো আমরা লিখি তাহলে এটা হবে
1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, আপ টু চলতে থাকবে এটা। তো এটা যদি সেন্টিমিটার হয়, এর 10টা ভাগ আছে, তাহলে এটা 0.5 সেন্টিমিটার, তাই না? 0.5 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ভাগকে যদি আমি এখন লিখি, তাহলে সবাই আমরা বুঝতেই পারছি যে এটা হবে 0.1 সেন্টিমিটার, এটা হবে 0.2 সেন্টিমিটার, এটা হবে 0.3 সেন্টিমিটার, এটা হবে 0.4 সেন্টিমিটার, এটা 0.5 সেন্টিমিটার, এটা 0.6 সেন্টিমিটার, 0.7 সেন্টিমিটার, 0.8 সেন্টিমিটার, 0.9 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে 1 সেন্টিমিটারকে আমরা যেখানে দেখতে পাচ্ছি 10টা ভাগে ভাগ করা আছে, ঠিক? আর এই প্রত্যেকটা ছোট ছোট ভাগের কথা যদি আমি জিজ্ঞেস করি, তোরা তাহলে বলবি নিশ্চয়ই, যদি এই ছোট্ট পার্টটার কথা জিজ্ঞেস করা হয় যে প্রত্যেকটা ছোট ছোট ঘর কত করে, তাহলে দেখ এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার, তাই না? তাহলে প্রতিটি ক্ষুদ্র দৈর্ঘ্য, প্রতিটি ক্ষুদ্র দৈর্ঘ্য ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার, বা একে আমরা বলতে পারি 1 মিলিমিটার। এটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে কোনো যদি মিটার স্কেল থাকে, তার সব থেকে যে ক্ষুদ্রতম ঘরটা তাকে আমরা বলবো হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। আচ্ছা, এটা কিন্তু বিভিন্ন স্কেলের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটাই আমরা দেখবো এখন। তবে আমরা শুধু কি মনে রাখবো, লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে সর্বোচ্চ ত্রুটি। যদি মাপ করতে হয়, আমাদের যদি মেজারমেন্ট করতে হয়, তাহলে সব থেকে বেশি ত্রুটি কিন্তু এটাই হওয়া চান্স থাকে। ঠিক আছে? কেমন, আমি আরেকটা স্কেল নিয়ে দেখাচ্ছি। ধরা যাক যে, পরে আমি ভার্নিয়ার স্থিরাঙ্কটা আসছি, আগে একটু উদাহরণটা দিয়ে দিই। ধর এটা একটা স্কেল, একটা মিটার স্কেল। সেই একইভাবে আমি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে যদি আমি বলি যে এটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। আচ্ছা, একটা স্কেল আছে, মানে একটা দণ্ড আছে আমাদের কাছে, বা একটা পেন্সিল, ওই পেন্সিলের দৈর্ঘ্য আমাদের মেজারমেন্ট করতে হবে। তো আমরা পেন্সিলের দৈর্ঘ্য মেজারমেন্ট করতে গিয়ে দেখলাম যে পেন্সিলটা এরকম দাঁড়াচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, এইখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করবি এই জায়গাটা। আচ্ছা, তাহলে কত হচ্ছে হিসাব যদি আমরা করি, কত হচ্ছে বল দেখি। 1 সেন্টিমিটার তো হচ্ছে, এটা 1.5, এটা 1.6, তাহলে 1.5 আর 1.6 এর মাঝামাঝি কথা হচ্ছে, তাই না? আমি একটু হাইলাইট করে দিই, 1.5 আর 1.6 এর মাঝামাঝি হচ্ছে এটা, দেখ এই যে 1.5 আর 1.6 এর মাঝামাঝি। তা আমরা এটাকে কোথায় ধরবো, বোঝা গেল তো? আমি বলছি এই যে, মানে এটা দেখানোর উদ্দেশ্য এটাই, যেখানে আমরা লঘিষ্ঠ ধ্রুবক বলে যেই টার্মটাকে পড়লাম, তা আমরা মনে রাখবো যে সব থেকে ক্ষুদ্রতম যে ঘরের মান, সেটাই হবে হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। মানে সব থেকে বেশি ত্রুটি সেটাই হতে পারে কোনো একটা পরিমাপের ক্ষেত্রে। কেন, সেটাই আমি এখানে বোঝাচ্ছি। দেখ, ম্যাক্সিমাম হতে পারে হচ্ছে এখানে কত, 1.5 আর 1.6। আমি একটু লিখে দিই এখানে। এখানে এটা যদি আমরা মেজারমেন্ট করতে চাই, কেউ হয়তো একে 1.5 বলবে, আর কেউ হয়তো 1.6 বলবে, তাই না? 1.5 এর কাছাকাছি যদি আমরা বলি, কেউ যদি এই মানটা বলতে চাই 1.5 এর কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি 1 অ্যাপ্রক্সিমেটলি 1.499 এরকম। আর 1.6 এর কাছাকাছি যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি 1.599। কেউ এরকম মেজারমেন্ট করতে পারে। 1.6 না করে কেউ যদি এটা করে, আর 1.5 না করে কেউ যদি এটা করে, বা 1.51ও ধরতে পারি এটা, অর মানে বা 1.511 এরকম। যেটাই করি দুটোই হচ্ছে একের 1.5 এর খুবই কাছাকাছি। বা 511 না করে আরো যদি আমরা বলতে পারি 5009 এরকম বলা যায়। কি বললাম, বোঝা গেল? যদি এরকম মানগুলো করি, তার ম্যাক্সিমাম ত্রুটি কত হওয়া উচিত? সর্বোচ্চ কেউ এই মানটা নিতে পারে,
সর্বোচ্চ কেউ এই মানটা নিতে পারে আর সর্বনিম্ন কেউ এই মানটা নিতে পারে। এই দুজনের মধ্যে যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি 1.5 বা 1.59, তো মোটামুটি 0.99 এর একটা ডিফারেন্স থাকবে। 0.99 কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 0.1 ধরতে পারি, ঠিক আছে? কারণ আমরা জানি এই যে ক্ষুদ্রতম ঘর, এই ক্ষুদ্রতম ঘরের ভ্যালু হচ্ছে 0.1 সেন্টিমিটার অথবা 1 মিলিমিটার। বোঝা গেল? তাই এই যে ক্ষুদ্রতম ঘরের মান আমাদের ম্যাক্সিমাম পরিমাপের ক্ষেত্রে এই ত্রুটিটাই আসতে পারে, ম্যাক্সিমাম যেটা। কারণ এটা যদি 1.6 পার করে এদিকে চলে যায় তখন তো 1.6 থেকে শুরু হবে না মানটা। ওখানে তো আর এরকম আমরা ধরবো না যে 0.1 আর 0.1 দুটো 0.2 এর ত্রুটি হয়ে যাচ্ছে না। ম্যাক্সিমাম ত্রুটি হতে পারে বা ম্যাক্সিমাম ভুল আমরা এইটুকুর মধ্যেই করতে পারি। বোঝা গেল? তা কোনো একটা স্কেলের সব থেকে মিনিমাম যেই মানে ঘরটা থাকবে সেটাই তার কিন্তু সর্বোচ্চ ত্রুটি হবে। আর ওই ত্রুটিকেই আমরা বলি হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। এটা সাধারণ স্কেল। এবার বিভিন্ন রকমের স্কেল হয়, যেমন আমাদের সিলেবাসে আছে ভার্নিয়ার স্কেল আর স্ক্রু গেজ। ঠিক আছে, ভার্নিয়ার স্কেল আর স্ক্রু গেজ এই দুটো আমরা আজকে দেখব। ওই দুটোই পরের টপিক আমাদের। আচ্ছা, এই লঘিষ্ঠ ধ্রুবক কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম যে সবথেকে ক্ষুদ্রতম ঘরের যে মান থাকে সেটা সাধারণ স্কেলের ক্ষেত্রে হয়, আর এটাই হবে আমাদের সর্বোচ্চ ত্রুটি। একটা স্টেটমেন্ট আমি লিখে রাখি, লঘিষ্ঠ ধ্রুবক, কারণ এগুলো কিন্তু লেখার পেছনে উদ্দেশ্য এটাই, অঙ্কের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো কাজে লাগবে। লঘিষ্ঠ ধ্রুবক ইকুয়াল টু সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ ত্রুটি। আর আমরা এরপরে ত্রুটি পড়বো, সেখানে আরো আমরা একটা টার্ম জানতে পারবো যাকে আমরা বলি যেটা আমরা পড়বো এরপরে, ওটাকে আমরা বলি চরম ত্রুটি। ওই চরম ত্রুটি আনুপাতিক ত্রুটি এই দুটোর ক্ষেত্রেও কিন্তু আমরা এই লঘিষ্ঠ ধ্রুবককে আমরা বলবো গড় চরম ত্রুটি। সেটা আমরা একটু পরে আসছি। আপাতত আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক মানে সর্বোচ্চ ত্রুটি। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে লঘিষ্ঠ ধ্রুবক এরকমই একটা টার্ম আছে যাকে আমরা বলি ভার্নিয়ার স্থিরাঙ্ক। দুটো স্কেল আমরা পড়বো, একটা তো আমি সাধারণ স্কেল বলেই দিলাম। তোরা যেটা মনে রাখবি, সাধারণ স্কেলের ক্ষেত্রে ন্যূনতম ঘরটাকেই আমরা বলবো হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, আর সেটাই হবে হচ্ছে সর্বোচ্চ ত্রুটি সাধারণ স্কেলের ক্ষেত্রে। এরপরে যে স্কেলটা আসে তাকে আমরা বলি, এরপরে যে স্কেলটা আসবে তাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। আর ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যেটা আসে তাকে আমরা বলি, মানে যে লঘিষ্ঠ ধ্রুবক হয় বা ক্ষুদ্রতম ত্রুটি হয় তাকে আমরা বলি ভার্নিয়ার স্থিরাঙ্ক। ঠিক আছে, ভার্নিয়ার স্কেল একটা ক্ষুদ্র স্কেল। যেমন এই যে এখানে যে সমস্যাটা আমাদের হচ্ছিল যে 1.5 এর আর 1.6 এর মাঝামাঝি হচ্ছে, কিন্তু মানটা কত হবে, এই যে প্রকৃত মান এটাই বের করার জন্য যে ছোট্ট স্কেলটা আমরা বা মেথডটা আমরা ইউজ করি তাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। বোঝা গেল? কেমন আমি দেখাচ্ছি। ধর ওই একই জিনিস আঁকছি আমি, আগে স্কেলটা আগে একটু আঁকি। এটা আমাদের স্কেল। ওই ছোট করি আমি একটু দাগগুলো কাটি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আপাতত আমি এটা দিয়েই বোঝাচ্ছি। তাহলে সাপোজ এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। আর আমাদের কাছে একটা দণ্ড আছে, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এইখানে এইটা। দেখা যাচ্ছে আশা করি। তা আমি মানটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের, এটা আমাদের 2.1234। তাহলে এটা হচ্ছে আমাদের 2.3 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে আমাদের 2.4 সেন্টিমিটার। আর আমাদের যে স্কেলটা বা পেন্সিলটা যেটা আমরা বলছি তার দৈর্ঘ্য হচ্ছে 2.3 আর 2.3 এর মাঝামাঝি, কিন্তু তাই না? আমাদের যেটা হচ্ছে সেটা কিন্তু এর মাঝামাঝি। এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি, এই যে মাঝামাঝি।
13 দিয়ে দেবো। এর প্রকৃত মান কত হবে তার জন্য যে স্কেলটা আমাদের দরকার তাকে আমরা বলি হচ্ছে ভার্নিয়ার স্কেল। প্রকৃত মান দরকার কিন্তু, হ্যাঁ, তার মানে 2.3 আর 2.4 এর মাঝামাঝি বুঝতেই পারছি। তো 2.3 আর 2.4 এর মাঝামাঝি তো অনেক মান থাকতে পারে, 2.342, 2.392, 2.332, প্রচুর মান না, লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা থাকতে পারে। তাহলে প্রকৃত মান কোনটা হবে সেটাই আমরা এখানে দেখব, এবং এই মান বার করার জন্য যেটা দরকার তাকে আমরা বলি হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কেমন দেখতে এটাকে যদি আমি একটু দেখাই, একটু আমি পজ করে নিচ্ছি ছবিটা আঁকার জন্য। তাহলে আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে আমাদের স্কেল, এটা হচ্ছে পেন্সিল, পেন্সিলের দৈর্ঘ্য 2.3 আর 2.4 এর মাঝামাঝি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এই স্কেলটা হলো ভার্নিয়ার স্কেল। আচ্ছা, কিভাবে মেজারমেন্টটা করা হয়? ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমাদের যেই বললাম যে একটা ছোট লঘিষ্ঠ ধ্রুবক থাকে, এই ভার্নিয়ার স্কেলের যে লঘিষ্ঠ ধ্রুবক তাকে আমরা বলি ভার্নিয়ার স্থিরাঙ্ক। এই টার্মটা সম্পর্কে আমাদের জানতে হবে। ভার্নিয়ার স্থিরাঙ্ক, যেমন ভার্নিয়ার স্থিরাঙ্ক, যেমন মূল স্কেল, এটা হচ্ছে আমাদের মূল স্কেল। তো মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরকে আমরা বলি লঘিষ্ঠ ধ্রুবক। তো মূল স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক আমরা জানি 0.1 সেন্টিমিটার অথবা 1 মিলিমিটার, তাই না? সেরকমই ভার্নিয়ার স্কেলেরও আমাদের ক্ষুদ্রতম দৈর্ঘ্য বা লঘিষ্ঠ ধ্রুবক বার করতে হবে। ভার্নিয়ার স্কেলের যে লঘিষ্ঠ ধ্রুবক বা ক্ষুদ্রতম দৈর্ঘ্য তাকে আমরা বলি ভার্নিয়ার স্থিরাঙ্ক। কি করে বের করতে হয়? ভার্নিয়ার স্থিরাঙ্ক হলো মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য। এটা খুব সোজা একটা ফর্মুলা। একে আমরা বলি মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য। এবার মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য তো আমরা জানি, মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত? ওই 0.1 সেন্টিমিটার অথবা 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? ক্ষুদ্রতম দৈর্ঘ্য মানে এই যে ছোট্ট একটা ঘরের দৈর্ঘ্য কত। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে ভার্নিয়ার স্কেলটা ইউজ করছি তার মধ্যে 10টা ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10টা ভাগ আছে। কোনো কোনো ভার্নিয়ার স্কেলে 20টা ভাগ থাকতে পারে। তো আমাদের ভার্নিয়ার স্কেলে 10টা ভাগ আছে। এবার আমরা দেখবো এই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্যের মান কত। আপাতত এই মানটা কিন্তু আমাদের জানা, এই মানটা আমাদের জানা, এটাকে আমরা বলি 1 মিলিমিটার। 1 মিলিমিটার, এখানে মাইনাস দিয়ে রাখলাম। এটা চাইলে আমরা 0.1 সেন্টিমিটারও লিখতে পারি। তো 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরটা আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করি? তার জন্য আমরা একটা কাজ করি, যে মূল স্কেলের যে পার্টটা এটা আমরা একটু ধরে নিচ্ছি, জাস্ট আমি ছবিতে নর্মালি বোঝাচ্ছি। এটা একটা ভার্নিয়ার, এটা মূল স্কেল, এটা আমাদের মূল স্কেল, আর এটা আমাদের ভার্নিয়ার স্কেল। এটা আমাদের ভার্নিয়ার স্কেল। এটা মূল স্কেল আমাদের, এটা ভার্নিয়ার স্কেল, এটা মূল স্কেল, এটা ভার্নিয়ার স্কেল। আমরা কি দেখতে পাই যে মূল স্কেলের 10, ভার্নিয়ার স্কেলের 10 ঘর, মূল স্কেলের এই এখানে 10 ঘর দিলাম ভার্নিয়ারের, এটা 5 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে ভার্নিয়ার স্কেলে কতগুলো ঘর আছে? 10টা। ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের বলা হচ্ছে 9 ঘরের সমান হবে। আমি একটু বড় করেই আঁকছি ছবিটা। এখানে এটা ধর মূল স্কেলের 1 সেন্টিমিটার, আর এখানে টোটাল আমাদের 9 ঘর থাকবে। মানে এই হচ্ছে আমাদের 9 নম্বর ঘর, এটা হচ্ছে আমাদের 9 নম্বর ঘর, 1 2 3 5 6 7 8 9, এখানে 1 2 3 4 5, এরকম করে ধরে নিচ্ছি আমি আপাতত বোঝানোর জন্য।
তাহলে এই ছবিটা, এই ছবি থেকে আমরা কি দেখতে পাচ্ছি, মানে আমরা এটা লিখতে পারি কিনা দেখ, যে 10 ভার্নিয়ার ঘর ইকুয়াল টু 9 মূল স্কেল ঘর, এটা লেখা যাবে? 9 মূল স্কেল ঘর, এটা লেখা যাবে আশা করি। 10টা ভার্নিয়ার ঘর মূল স্কেলে 9 ঘরের সমান। তাহলে 1 ভার্নিয়ার ঘর সমান কত হচ্ছে? এটা হচ্ছে 9/10 মূল স্কেল ঘর। ঠিক হচ্ছে 9/10 মূল স্কেল ঘর, তাই না? আর আমরা জানি 1 ভার্নিয়ার ঘর ইকুয়াল টু 9/10 যদি মূল স্কেল ঘর হয়, তাই এখান থেকে এই মানটা আমরা পেয়ে যাব। এই যে এখানে 1 মিলিমিটার ছিল, তাহলে ওখানে 9/10 করলে উত্তর চলে আসবে। এটাই তো আমাদের ছোট ক্ষুদ্র মানটা ছিল, 9/10 মিলিমিটার। এবার বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে। আচ্ছা, এটা মিলিমিটার কেন হবে? কারণ আমরা কার সাপেক্ষে মানে তুলনা করছি, কার সাপেক্ষে? মূল স্কেলের সাপেক্ষে। আর মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান তো মিলিমিটারেই ছিল, 1 মিলিমিটার। তাহলে এখানেও ক্ষুদ্রতম ঘর 1 মিলিমিটারই আসবে। বোঝা গেল এটা? আচ্ছা, তো এবার যদি আমরা এই মানটা বিয়োগ করি এখানে, তাহলে দেখ আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক পেয়ে যাব। ভার্নিয়ার স্থিরাঙ্কের মধ্যে এইটুকু কিন্তু, হ্যাঁ, 1 মিলিমিটার মাইনাস 9/10 মিলিমিটার, তার মানে 1 মাইনাস 9/10 মিলিমিটার ইকুয়াল টু 1/10 মিলিমিটার ইকুয়াল টু 0.1 মিলিমিটার। তাহলে আরো ক্ষুদ্র হয়ে গেল, 0.1 মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে কনভার্ট করতে হয় 0.01 সেন্টিমিটার হবে, অথবা 0.01 সেন্টিমিটার। আচ্ছা, এটা নির্ণয় করার সুবিধা বা অসুবিধা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কি বলবো? দেখ, যখন আমরা মিটার স্কেল ইউজ করতাম তখন ক্ষুদ্রতম ঘর কত ছিল? 1 সেন্টিমিটার। এটা আমরা একটু আগেও লিখেছিলাম। ক্ষুদ্রতম ঘর কত ছিল? 0.1 সেন্টিমিটার, তাই না? কত ছিল? 0.1 সেন্টিমিটার। তার মানে এখানে সর্বোচ্চ ত্রুটি যদি আমরা পাই, যেহেতু এটা সাধারণ স্কেল, সর্বোচ্চ ত্রুটি কত পাই আমরা? 0.1 সেন্টিমিটার, তাই না? তার মানে আমরা যদি কোনো মানকে লিখি তাহলে আমরা এইভাবে লিখবো যে 12.5 সেন্টিমিটার, কারণ 0.1 এর ডিফারেন্স, এক একটা ঘরে 0.1 এর ডিফারেন্স হতে পারে। তাই এক একটা ঘর এরকম দশমিক পরে এক ঘর হিসেবে লিখতে পারবো। কিন্তু যেই ভার্নিয়ার স্থিরাঙ্ক ইউজ করলাম, দেখ কি সুবিধাটা হলো। ভার্নিয়ার স্থিরাঙ্কের সবথেকে ক্ষুদ্রতম ঘরের মান কত? ভার্নিয়ার স্থিরাঙ্ক মানে যে মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য। আর পার্থক্য এমনি হচ্ছে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, তাদের মধ্যে আবার বিয়োগফল, তাহলে আরো ক্ষুদ্র হচ্ছে। তো ভার্নিয়ার স্থিরাঙ্ক করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ওই ক্ষুদ্রতম মানটা কত বেড়েছে? 0.01 সেন্টিমিটার। যেটা আমাদের ছিল 0.1 সেন্টিমিটার, সেটা আরো ক্ষুদ্র হয়ে কত দাঁড়াচ্ছে না? 0.01 সেন্টিমিটার। তাহলে আরো ক্ষুদ্র হয়ে গেল না? যেই মানটা আমরা লিখতাম 12.5 সেন্টিমিটার, কারণ দশমিকের পরে এক ঘরের ডিফারেন্স ছিল, এখন দশমিকের পরে 2 ঘরের ডিফারেন্স, তাহলে 12 পয়েন্ট কত ছিল? 12.5 যেটা ছিল সেটাকে আমরা এখন লিখতে পারি 12.52 সেন্টিমিটার। 52 সেন্টিমিটার মানে আরো অ্যাকিউরেট ভ্যালুটা পাচ্ছি, তাই না? দশমিকের পর 2 ঘর পাচ্ছি আমরা, তাহলে আরো অ্যাকুরেট পাচ্ছি। আরো অ্যাকুরেট পাচ্ছি মানে আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা বলেছিলাম আগের ক্লাসে, যত আমরা লঘিষ্ঠ ধ্রুবক, তাই না, যত ছোট হবে তত তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। বোঝা গেল? আচ্ছা, এখানে বলার উদ্দেশ্য এটাই, যত ভার্নিয়ার স্থিরাঙ্ক আমরা পেলাম, এইবার আমরা মূল স্কেলের মানটা বার করতে পারবো, নির্ণয় করতে পারবো। ঠিক আছে, কিভাবে নির্ণয় করব? সুতরাং প্রকৃত পাঠ ইকুয়াল টু এভাবে লেখা হয়। সুতরাং আচ্ছা, একটু মনে করিয়ে দিই এখানে ছবিটা দেখে, যে আমাদের অ্যাকচুয়ালি এই মানটা 2.3 আর 2.4 এর মাঝামাঝি ছিল। অ্যাকিউরেট কত হবে সেটাই আমরা নির্ণয় করব। 2.3 আর 2.4 এটা হচ্ছে প্রকৃত পাঠ। ফর্মুলাটা হচ্ছে এটা হবে, প্রকৃত পাঠ ইকুয়াল টু মূল স্কেল পাঠ, মূল স্কেল পাঠ প্লাস ভার্নিয়ার স্কেল পাঠ
শুধু এই পার্টের সাথে গুণ হবে ভার্নিয়ার স্থিরাঙ্ক, এটা ভার্নিয়ার স্থিরাঙ্ক এর সাথে গুণ হবে, ব্যাস এই হচ্ছে আমাদের মেন ক্যালকুলেশন। আচ্ছা আমি একটু এই জায়গাটা একটু বলে দিই। এই যে আমরা এখানে ভার্নিয়ার স্কেল ইউজ করলাম এই জায়গাটায়, আমরা এখান থেকে কি দেখবো যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের কোন একটা দাগের সাথে ম্যাচ করে যায়। তা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এখানে আমরা ধরে নিচ্ছি ভার্নিয়ার স্কেলের 1 2 3 4 5, এই যে 5 নাম্বার এটা এখানে দেখিয়ে দিচ্ছে, এটা এইভাবে এই যে দাগটা এইটা ম্যাচ করে যাচ্ছে এর মধ্যে, মানে ভার্নিয়ার স্কেলের 1 2 3 4 5 নম্বর দাগ মূল স্কেলের কোনো একটা দাগের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। ভার্নিয়ারের কত নম্বর দাগ? 5 নম্বর দাগ। আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক কিভাবে নির্ণয় করলাম? 0.01 সেন্টিমিটার। খুব সাবধানে দেখবো এটা। তাহলে আমাদের যেটা ফর্মুলা ছিল মূল স্কেল পার্টকে আমরা তাহলে কি লিখবো? 2 পয়েন্ট, আমরা ছোটটাকেই লিখবো 2.3 আর 4 এর মাঝামাঝি ছিল, তাহলে 2.3 মূল স্কেল পার্ট 2.3 প্লাস এটা ব্র্যাকেটে ভার্নিয়ার স্কেল পার্ট মানে ভার্নিয়ারের কত নম্বর ঘর মূল স্কেলের কোনো একটা ঘরের সাথে ম্যাচ হচ্ছে, তাহলে ভার্নিয়ার এখানে 5 নম্বর ঘর, তাহলে আমরা এখন লিখবো 5 গুণ ভার্নিয়ার স্থিরাঙ্ক। আমরা বার করেছিলাম ভার্নিয়ার স্থিরাঙ্ক কত? 0.01 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার। তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের 2.3 প্লাস এটা 0.05 হয়ে যাবে, দ্যাট মিনস 2.35 সেন্টিমিটার। এই হলো আমাদের প্রকৃত মান। বোঝা গেল? কোনো একটা যদি এইভাবে পেন্সিলের দৈর্ঘ্য মধ্যে নির্ণয় করতে বলে তাহলে আমরা কিন্তু ভার্নিয়ার স্কেলের সাহায্যে বার করতে পারবো। আমাদের এখানে মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। ভার্নিয়ার স্থিরাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়? মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য। পরীক্ষাতে ম্যাক্সিমাম মিটার স্কেলই দেওয়া থাকবে, আর মিটার স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এখানে 10 ঘরই দেওয়া থাকে। যদি 20 ঘর দেওয়া থাকে সেটা প্রশ্নে উল্লেখ করা থাকবে, সেই হিসাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আপাতত 10 ঘরতে দেখালাম। যদি 20 ঘর হয় তাহলে এখানে 20 নম্বর ঘর লিখতে হবে। এটা 9/10 ছিল, এটা 9/20 হবে তখন। ক্লিয়ার? যদি ভার্নিয়ারের ভার্নিয়ারের 20টা ঘর মূল স্কেলে 9টা ঘরের সমান হয় তাহলে। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা নির্ণয় করব। আচ্ছা এখানে গেল, এটা গেল আমাদের ভার্নিয়ার স্থিরাঙ্ক। তো আমি যেটা বলেছিলাম যে যত ক্ষুদ্রতম আমাদের লঘিষ্ঠ ধ্রুবক হবে তত আমাদের ত্রুটিটাও সর্বোচ্চ হবে। তো আমাদের প্রথমে ত্রুটি ছিল 0.1 এর, যখন ভার্নিয়ার স্কেল ছিল না তখন আমাদের ত্রুটি ছিল মূল স্কেলের ক্ষেত্রে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। কিন্তু যেই ভার্নিয়ার স্কেল যুক্ত হয়ে গেল আমরা আরো কত ডিজিট পর্যন্ত পরিমাপ করতে পারছি। দেখ তোরা নিজেরাই দেখ, এই দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নির্ণয় করতে পারছি। তাহলে সর্বোচ্চ ত্রুটি এখন 0.1 থেকে চেঞ্জ হয়ে 0.01 হয়ে গেল। আর তোরা জানিস 0.01 হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। বোঝা গেল এবার? তাহলে যতটা ক্ষুদ্রতম ঘর হবে সেটাই কিন্তু আমাদের ত্রুটি হবে, এটা একটু মাথায় রাখবো। এটা গেল হচ্ছে ভার্নিয়ারের স্থিরাঙ্ক, যেটা হচ্ছে মূল স্কেলের ক্ষেত্রে ইউজ করি আমরা। আচ্ছা ওখানে পিডিএফ এর মধ্যে দেখবি নোট বলে একটা জায়গায় লেখা আছে যে স্লাইড ক্যালিপার্স যন্ত্রে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে একটা যন্ত্র হয় স্লাইড ক্যালিপার্স, তোদের আমি পরে দেখাবো। যন্ত্রটা আমার কাছে আছে, স্কেলের মতোই দেখতে হয়, স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্রের মধ্যে ভার্নিয়ার স্কেল থাকে। যন্ত্রটা অনেকটা একটা স্কেলের মতো, এর মাঝখানে ওই কোনো একটা লোহার রড বা কোনো একটা সিলিন্ডার রেখে ওদের ব্যাস পরিমাপ করা হয়। ঠিক আছে, এখানে একটা ভার্নিয়ার স্কেল থাকে ছোট্ট, এইখানে ভার্নিয়ার স্কেল থাকে। সেটা ছবি আমি দেখাবো তোদের পরে, আমার কাছে আছে এই যন্ত্রটা, পরে আমি একটা ক্লাসে দেখাবো। ঠিক আছে, তো এই স্লাইড ক্যালিপার যন্ত্রে আমাদের ওই ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। আচ্ছা ওই নোটে পরে দেখবি যে 20 ঘরের সাথেও যদি ভার্নিয়ার স্কেলে যদি 20 ঘর থাকে তাহলে কি করে নির্ণয় করতে হয় সেটা একটু দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, আর স্লাইড ক্যালিপারের সাহায্যে কি নির্ণয় করা হয়? দেখ, পাতলা কাচের বেদ, পাতলা কাচ, তারপরে হচ্ছে গোলাকার বা বৃত্তাকার ক্ষুদ্র বস্তুর ব্যাস, এগুলো হচ্ছে এই স্লাইড ক্যালিপার যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়। আর তারপরে যদি 20 ভার্নিয়ার ঘর, যেমন এখানে আমি বললাম যে 10 ভার্নিয়ার ঘর হচ্ছে
মূল স্কেলের 9 ঘরের সমান, অনেক সময় ভার্নিয়ারের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সাথে সমান হয়, তখন ভার্নিয়ার স্থিরাঙ্ক, যেমন এখানে আমাদের ভার্নিয়ার স্থিরাঙ্ক কত এসেছিল 0.01, দেখ পিডিএফ এ এই আমাদের নোটের মধ্যে লেখা আছে, সেই ক্ষেত্রে যখন ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করব সেটা হবে 0.05 মিলিমিটার অথবা 0.005 সেন্টিমিটার। তাহলে 0.005 মানে আরো অ্যাকুরেট হচ্ছে, বোঝা যাচ্ছে এবার? তাহলে আরো অ্যাকুরেট মানে সেটাও সর্বোচ্চ ত্রুটিই হবে, তাহলে আমরা আরো সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। ক্লিয়ার হচ্ছে? যাই হোক, ওটা সবাই একটু দেখে নিবি, যদি বুঝতে না পারিস আমাকে একটু গ্রুপে জানাবি প্রত্যেকে, ঠিক আছে? আর ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করার একটা ছোট মানে শর্টকাট ফর্মুলা ওখানে দেওয়া আছে, যে ভার্নিয়ার স্থিরাঙ্ক ইকুয়াল টু 1 বাই মোট ভার্নিয়ার ঘরের সংখ্যা ইন্টু মূল স্কেলের ক্ষুদ্র ঘরের মান। ভার্নিয়ার স্থিরাঙ্ক যদি আমার নির্ণয় করতে হয় তাহলে 1 বাই মোট ভার্নিয়ার ঘরের সংখ্যা ইন্টু মূল স্কেলের ক্ষুদ্র ঘরের মান, এটা সবাই মনে রাখবি, তাহলে যে কোনো ভাবে নির্ণয় করতে হবে। যেমন এর ক্ষেত্রেও আমরা যদি নির্ণয় করি যে ভার্নিয়ার স্থিরাঙ্ক যদি আচ্ছা ভার্নিয়ার স্থিরাঙ্ককে আমরা বলি ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভিসির শর্টকাট ফর্মুলা যেটা বলা আছে যে 1 বাই মোট ভার্নিয়ার ঘরের সংখ্যা, আমরা জানি আমাদের ভার্নিয়ার স্কেলের ঘরের মোট ঘরের সংখ্যা ছিল 10 ইন্টু মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, ওটা ছিল 0.1, মিলিমিটারও করতে পারিস সেন্টিমিটারও করতে পারিস, 0.1 সেন্টিমিটার করিস তাহলে 1 বাই 0.1 কে 10 দিয়ে ভাগ কর 0.01, বোঝা যাচ্ছে? এটা একটা শর্টকাট ফর্মুলা মনে রাখবি। এটা গেল হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর ভার্নিয়ার স্কেল আর ভার্নিয়ার স্থিরাঙ্ক। এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্ক্রু গেজ, এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্ক্রু গেজ। স্ক্রু গেজ যেমন ভার্নিয়ার যন্ত্রের সাহায্যে আমরা হচ্ছে ব্যাস, তারপরে হচ্ছে কাচের বেধ এগুলো নির্ণয় করি, স্ক্রু গেজের সাহায্যে আমরা কিন্তু আরো সরু আরো ক্ষুদ্র যে সমস্ত বস্তু আছে ওদের ব্যাস ওদের বেধ এগুলো নির্ণয় করতে পারি। ওখানে লেখা আছে দেখ, লঘিষ্ঠ ধ্রুবক হলো স্ক্রু গেজ দ্বারা পরিমাপের ক্ষেত্রে প্রয়োজনীয় রাশি। এর ক্ষেত্রে আমরা যেটা পড়বো, যেমন স্লাইড ক্যালিপার্সে আমরা পড়ি, আচ্ছা এটা একটু চেঞ্জ করে দিই। স্লাইড ক্যালিপার্সে আমরা পড়ি হচ্ছে ভার্নিয়ার স্কেল, আমরা পড়ি ভার্নিয়ার স্কেল, ঠিক তেমনি স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা পড়ি লঘিষ্ঠ ধ্রুবক। স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা পড়ি লঘিষ্ঠ ধ্রুবক। আমি জাস্ট লঘিষ্ঠ ধ্রুবক নির্ণয় করাটা দেখিয়ে দিচ্ছি, একই কথা। লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে একটা ক্ষুদ্র রাশি, লঘিষ্ঠ ধ্রুবক যত ছোট হবে তত ত্রুটি ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম ত্রুটি। আর এটাকে আমরা পরবর্তীতে পড়বো, এটাকে আমরা চরম ত্রুটি। লঘিষ্ঠ ধ্রুবককে আমরা বলি লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট, এই জন্য একে আমরা শর্টকাটে বলি এলসি। যেমন ভার্নিয়ার কনস্ট্যান্টকে আমরা বলি ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্টকে আমরা বলি ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্টকে আমরা বলি ভিসি, ঠিক তেমনি লঘিষ্ঠ ধ্রুবককে আমরা বলি হচ্ছে এলসি, ঠিক আছে, লিস্ট কাউন্ট। তো কি করে নির্ণয় করতে হয়, এইটা যে ছবি দেখবি তোরা দেওয়া আছে, স্ক্রু গেজ দেখতে অনেকটা এরকম, দেখতে অনেকটা এরকম। আচ্ছা এখানে কি থাকে, এখানে একটা স্ক্রু থাকে, ওই জন্য কি স্ক্রু গেজ বলা হয়। একটা স্ক্রু থাকে, এদিকে একটা স্ক্রু থাকে, এর মাঝখানে ওই বস্তুটিকে রেখে এখান থেকে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে মেজারমেন্ট করা আছে। এটা দেখতে অনেকটা এরকম থাকে। এখানে একটা একটা চক্রাকার স্কেল থাকে, দুটো স্কেল থাকে এখানে, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। একটা এরকম চক্রাকার স্কেল থাকে, একটা রৈখিক স্কেল থাকে। এইটার মধ্যে রৈখিক স্কেল থাকে, এই স্কেলটার মধ্যে, এটার মধ্যে রৈখিক স্কেল। এখানে একটা স্কেল থাকে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3, এইখানে একটা স্কেল থাকে 1 2 3, 1 2 3, এই হবে, বোঝা গেল? একে আমরা বলি চক্রাকার স্কেল, চক্রাকার স্কেল, আর একে আমরা বলি রৈখিক স্কেল। আচ্ছা
আচ্ছা, ধরে নিচ্ছি এটা হচ্ছে 0 দাগ। তো এবার এটাকে এরকম করে ঘোরানো যায়। তো বলা হচ্ছে যে এইটাকে সম্পূর্ণ একবার ঘোরানোর ফলে এই যে এই চক্রাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর সামনের দিকে যাবে। যখন একে ঘোরাবো আমরা, এ আস্তে আস্তে সামনের দিকে এগোবে। তো বলেছে একে একবার পূর্ণ ঘোরালে এই যতটা সামনের দিকে এগোয় তাকে আমরা বলি হচ্ছে স্ক্রু পিচ। এখানে লঘিষ্ঠ ধ্রুবক, এটা হচ্ছে স্ক্রু গেজের, তাহলে আমরা পড়বো হচ্ছে স্ক্রু পিচ। স্ক্রু পিচ কি বললাম, বোঝা গেল? এখানে যেটা বললাম যে একে যদি একটা সম্পূর্ণ পাক ঘোরাই, এক পাক, তাহলে যতটা স্কেল বরাবর এগিয়ে যাবে তাকে আমরা বলবো স্ক্রু পিচ। তা আমরা এক্ষেত্রে যেহেতু এটা একটা ওই মিটার স্কেলের মতোই থাকে, এর ক্ষুদ্রতম ঘরকে আমরা ধরি 0.1 সেন্টিমিটার অথবা 1 মিলিমিটার। তাহলে স্ক্রু পিচ আমরা ধরে নিচ্ছি যে স্ক্রু পিচ আমাদের 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। যদি বুঝতে না পারিস আবার একটু বলে দিচ্ছি। স্ক্রু পিচ মানে এই চক্রাকার স্কেলটাকে এরকম করে ঘোরানো যায়, হাত দিয়ে ধরে ঘোরানো যায়। একে একবার সম্পূর্ণ ঘোরালে এই রৈখিক স্কেল বরাবর এটা যতটা এগিয়ে আসবে, আর যদি ঠিকঠাক থাকে তাহলে এটা এক ঘরই এগোবে, এক ঘর, ছোট্ট ক্ষুদ্রতম এক ঘর। আর আমরা জানি মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মানে হচ্ছে 1 মিলিমিটার, তাকে আমরা বলি স্ক্রু পিচ। আর চক্রাকার স্কেলের মোট দাগের সংখ্যা এটা 0 থেকে শুরু হয়, 100 তে শেষ হয়, 0 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে? তো এর মধ্যে টোটাল কতগুলো ঘর আছে? 100টি ঘর। তাহলে চক্রাকার স্কেলের মোট ঘর, এটা 100। আচ্ছা, এবার লঘিষ্ঠ ধ্রুবকের ফর্মুলা হচ্ছে, এটাও কিন্তু মনে রাখতে হবে, এটাও পরীক্ষায় অনেক সময় আসে। সুতরাং লঘিষ্ঠ ধ্রুবক ইকুয়াল টু ওই স্ক্রু পিচ মানে 0.1 মিলিমিটার বাই হচ্ছে 100। তাহলে এটা কত হচ্ছে? 0.001। 0.001 0.1 সেন্টিমিটার ছিল, তাহলে এটা সেন্টিমিটার, 0.001 সেন্টিমিটার। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা করবো, অথবা 0.01 মিলিমিটারও লিখতে পারিস তোরা। ক্লিয়ার? তো এই যে লঘিষ্ঠ ধ্রুবক, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এবার যদি কোনো স্কেলের পার্ট বা আমাদের মোট পার্ট নির্ণয় করতে হয়, নিচে ফর্মুলাটা লেখা আছে পিডিএফ এর নিচে, যে তারের ব্যাস ইকুয়াল টু এক ঘরের দৈর্ঘ্য প্লাস চক্রাকার স্কেল পার্ট ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক। আচ্ছা, এইটা এইভাবে বলা হচ্ছে, ধর এখানে একটা দণ্ড আছে, ভালো করে দেখবি যারা। ধর এখানে একটা দণ্ড আছে, এখানে এরকম। এবার এখান থেকে স্ক্রুকে ঘোরাচ্ছি আমরা। যত স্ক্রু ঘোরাবো এটা কি হয়, এই স্ক্রু, এই যে পোর্শনটা, এটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। তো ধর এটাকে আমরা ঘোরাচ্ছি 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 ঘোরাচ্ছি, এটা সামনের দিকে এগোচ্ছে, এগোতে এগোতে এখানে গিয়ে আটকে গেল। আর এইটা ততক্ষণে এক ঘর গেছে, এক ঘর গিয়ে কিছুটা হয়তো গেছে, চোখের আন্দাজে সেটা আমরা অতটা বুঝতে পারছি না যে কত ঘর গেছে। এক ঘর মানে তো 1 মিলিমিটার। নিচে দেখ ওইটাই লেখা আছে যে এক ঘরের দৈর্ঘ্য প্লাস চক্রাকার স্কেলের পার্ট, মানে এই লেভেলটার সাথে চক্রাকার স্কেলের কোন লেভেলটা ম্যাচ হয়েছে সেটা দেখতে হবে আমাদের, ওটাই চক্রাকার স্কেলের পার্ট। তো এখানে চক্রাকার স্কেলের পার্ট কত হচ্ছে, প্লাস মূল স্কেল বরাবর কত ঘর এগিয়ে গেছে ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক, এটাই হচ্ছে আমাদের মেন। নিচের দিকে দেখবি ওই মানগুলো লেখা আছে, আমরা এক ঘর ধরেই হিসেবটা করেছি তারের ব্যাস। তাহলে একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, প্লাস ধরে নিচ্ছি যে এর চক্রাকার স্কেলের 20 নম্বর ঘরটা এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছি এর সাথে ম্যাচ করে আছে। তাহলে ওইভাবেই লেখা আছে, দেখ পিডিএফটার মধ্যে সবাই যদি দেখিস যে 1 মিলিমিটার প্লাস 20 ইন্টু 0.01, তাহলে 1.20 মিলিমিটার, এই হচ্ছে ওই তারের ব্যাস। এইভাবে আমরা কিন্তু লঘিষ্ঠ ধ্রুবকের মাধ্যমে তারের ব্যাস নির্ণয় করতে পারি। বোঝা গেল? তো এই ফর্মুলাগুলো জাস্ট এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, ওখানে ভার্নিয়ার স্থিরাঙ্ক কি, এখানে লঘিষ্ঠ ধ্রুবক কি, কিভাবে নির্ণয় করতে হয় লঘিষ্ঠ ধ্রুবক, কিভাবে নির্ণয় করতে হয় ভার্নিয়ার স্থিরাঙ্ক, আর হচ্ছে মোট মানের ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগে। মনে রাখবি লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে সর্বোচ্চ ত্রুটি, আর ভার্নিয়ার স্থিরাঙ্ক হচ্ছে সর্বোচ্চ ত্রুটি। বোঝা গেল? এরপরে যেটা আসবো সেটা হচ্ছে অরিজিনাল ত্রুটি, যাকে আমরা বলি হচ্ছে পরিমাপের ত্রুটি। পরিমাপের আচ্ছা, পরিমাপের ত্রুটির মধ্যে সাধারণভাবে আমরা জানি যে ত্রুটি ইকুয়াল টু, কিভাবে আমরা ত্রুটি বের করি বা ভুল বের করি, সেটা হচ্ছে
প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মান। প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মান, অর্থাৎ ধরে নিই যে কোনো একটা পেন্সিলের দৈর্ঘ্য বা একটি রডের দৈর্ঘ্য ধরে নিচ্ছি 20.65 সেন্টিমিটার, আর পরিমাপলব্ধ মান কেউ একজন পরিমাপ করে দেখলো এই মানটা আসছে, পরিমাপলব্ধ মান এটা হলো হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে কতটা ভুল হচ্ছে ওকেই আমরা বলবো হচ্ছে ত্রুটি। সুতরাং ত্রুটি ইকুয়াল টু 20.65 মাইনাস 18, তাহলে এটা হয়ে যাবে 2.65 সেন্টিমিটার। তো এই যে এটা হচ্ছে ত্রুটি নির্ণয় করার অ্যাকচুয়াল প্রসেস। তার মানে কিছুই না, প্রকৃত মান থেকে পরীক্ষালব্ধ মানকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ত্রুটি। তো ত্রুটির মধ্যে অনেক ভাগ আছে, যেমন আমি পরপর ডিসকাস করে দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে ডিসকাস করি। যেমন যে ধরে নিচ্ছি যে একটি দণ্ডের দৈর্ঘ্য মানে পরিমাপলব্ধ মান, দৈর্ঘ্য মানে এগুলো পরিমাপ করা হয় যথাক্রমে x1, x2, x3, x4, x5, x6, x6, এগুলো সব হচ্ছে পরিমাপলব্ধ মান, মানে মেজারমেন্ট করা হচ্ছে। প্রকৃত মান কিন্তু এখানে বলা হয়নি এখন। প্রথম যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মানকে আমরা বলি গড় মান। তাহলে সুতরাং 1 নম্বর একে আমরা বলি প্রকৃত মান বা গড় মান। হ্যাঁ, একে বলা হয় অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু বা এভারেজ ভ্যালু। একে আমরা প্রকাশ করি হচ্ছে এটি দিয়ে, এ টি। কি নিয়ম? কিছুই না, গড় বের করার যা নিয়ম এখানেও ঠিক তাই। কতবার পরিমাপ করা যায়? 1 2 3 4 5 6, তাহলে এই 6টা মানকে যোগ করে, এই 6টি মানকে যোগ করে x1 প্লাস x6 দিয়ে ভাগ করে দেবো। দিয়ে এদের 6 দিয়ে ভাগ। এই হচ্ছে আমাদের ট্রু ভ্যালু। প্রথম যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ট্রু ভ্যালু বা প্রকৃত মান নির্ণয় করতে হবে। এরপর যেটা আমরা নির্ণয় করব তাকে আমরা বলি হচ্ছে চরম ত্রুটি, অ্যাবসলিউট এরর। 2 নম্বরে থাকবে হচ্ছে অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটি। চরম ত্রুটি কি ফর্মুলা? চরম ত্রুটি ইকুয়াল টু, চরম ত্রুটি এটাকে আমরা ডেল্টা এ দিয়ে প্রকাশ করবো। হ্যাঁ, সেটাকে আপাতত ডেল্টা এ আই ইকুয়াল টু এটি মাইনাস এ আই। আচ্ছা, আপাতত এইভাবে লিখছি, পরে আমি বলে দিচ্ছি এখন যে এটার মানে। তার মানে চরম ত্রুটি যদি আমাদের বের করতে হয়, নির্ণয় করতে হয় অ্যাবসলিউট এরর, আমরা কিছু না, প্রকৃত মান থেকে, প্রকৃত মান যেটা আমি বার করলাম এখানে এটি, প্রকৃত মান থেকে এই এআই মানে হচ্ছে প্রত্যেকটা মান, ঠিক আছে, পরিমাপলব্ধ মান, তাদের বিয়োগ করলে যেই উত্তরটা আসবে তাকেই আমরা বলবো চরম ত্রুটি। এবার আমাদের অঙ্কের ক্ষেত্রে, মানে আমরা যে উদাহরণটা নিলাম তার ক্ষেত্রে যদি আমাদের চরম ত্রুটি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের চরম ত্রুটিগুলো কি কি আসবে? আমাদের চরম ত্রুটিগুলো আসবে, প্রথমটা ডেল্টা এ ওয়ান, ডেল্টা এ ওয়ান, তাহলে এটা হয়ে যাবে এটি মাইনাস, আমাদের প্রথম মান ছিল x1, তো এটা হয়ে গেল x1। তারপর ডেল্টা এ টু, এটা হয়ে যাবে এটি মাইনাস x2। তারপর ডেল্টা এ থ্রি, এটি মাইনাস এ থ্রি। তার মানে কিছুই না, প্রকৃত মান থেকে পরিমাপলব্ধ মানগুলোকে বিয়োগ করা, সোজা কথা x3 হবে, তাই না? x3।
তারপর ডেল্টা A4 এটি মাইনাস x4 এইভাবে চলতে থাকবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, ওখানে পিডিএফটার মধ্যে দেখবি এটি মাইনাস A1 লেখা আছে, ওগুলো সব A1 এর জায়গায় x1 x2 x3 এরকম করা হবে, ঠিক আছে? ওটা A1 বলতে ওখানে x1 কে বোঝানো হয়েছে। এটা একটু তোরা একটু খেয়াল করে নিবি, A1 A2 A3, ঠিক আছে? এটা একটু চেঞ্জ করে তোরা একটা আপডেট করে নিস সেটা। ডেল্টা A5 ইকুয়াল টু এটি মাইনাস x5। যদি আমরা এদের A1 A2 A3 A4 A5 A6 ধরি, তাহলে আমাদের মানগুলো লিখতেও সুবিধা হবে, বলতেও সুবিধা হবে। বোঝা গেল? একটু দেখে নিবি। আচ্ছা, এই মানগুলোকে আমি একটু A1 A2 করে দিই, তাহলে তোদেরও সুবিধা হবে, আমাদেরও লিখতে সুবিধা। আমি এগুলোকে A1 A2 এইভাবে লিখে দিচ্ছি। তাহলে মানগুলো হচ্ছে A1 A2 A3 A4 A5 A6। তাহলে এখানেও এই মানগুলো একটু চেঞ্জ হবে, আর এই প্রত্যেকটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। A2 A3 A4 A5 A6 by 6। আর এখানে হয়ে যাবে আমাদের A1 A2 A3 A4 A5 and delta A5 and delta A6 AT minus A6। ঠিক আছে? তাহলে এইভাবে চরম ত্রুটি আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, চরম ত্রুটি পজিটিভও আসতে পারে, রেজাল্ট নেগেটিভও আসতে পারে। এরপর যেটা বার করবো সেটাকে আমরা বলবো গড় চরম ত্রুটি, 3 নম্বর। গড় চরম ত্রুটিতে গড় মানে বুঝতেই পারছি, যতগুলি চরম ত্রুটি হবে তাদের গড় বার করলেই হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একে আমরা বলি মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর, গড় চরম ত্রুটি, একে আমরা প্রকাশ করি ডেল্টা এ দিয়ে। ডেল্টা এ, এটা মনে রাখতে হবে, ডেল্টা এ ইকুয়াল টু গড় বলেছে না, তাহলে গড় মানে কি এদের প্রত্যেককে যোগ করতে হবে, ডেল্টা A1 ডেল্টা A2 ডেল্টা A3 ডেল্টা A4। কিন্তু মনে রাখতে হবে এদের শুধু মডিউলাস নিতে হবে, মানে নেগেটিভ মান নেওয়া যাবে না। ডেল্টা A1 প্লাস ডেল্টা A2 প্লাস ডেল্টা A3 ডেল্টা A4 ডেল্টা A5 ডেল্টা A6 বাই 6। এই হলো হচ্ছে আমাদের ডেল্টা এ, গড় চরম ত্রুটি। আর ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু এটাই নির্ণয় করা আছে, ঠিক আছে? গড় চরম ত্রুটি। আচ্ছা, মনে রাখতে হবে গড় চরম ত্রুটি অলওয়েজ পজিটিভ মান হয়, পজিটিভ। এটা কিন্তু নেগেটিভ মানে আসবে না, কারণ আমরা সবার কি নিয়েছি এখানে, মডিউলাস নিয়েছি, তাই না? কিন্তু চরম ত্রুটি পজিটিভ নেগেটিভ যা খুশি আসবে, পজিটিভ নেগেটিভ যা খুশি এখানে আসবে, কিন্তু গড় চরম ত্রুটি অলওয়েজ পজিটিভে আসবে, এটা একটু মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, এরপরে যেটা আছে সেটাকে আমরা বলি, আচ্ছা এখানে যে কোনো রাশিকে, পরে লেখা আছে দেখবি, যে কোনো রাশিকে এই ফরম্যাটে লেখা যায়। যদি কোনো রাশি পি হয়, তবে পি ইকুয়াল টু লেখা যায় এরকম করে, মনে রাখবি তোরা, পিটি প্লাস মাইনাস ডেল্টা পি। এই ফরম্যাটে প্রত্যেকটা রাশিকে কিন্তু আমরা লিখতে পারি, প্রত্যেকটা যা খুশি। একে আমরা বলি হচ্ছে প্রকৃত মান বা ট্রু ভ্যালু, বা গড় মান, আর একে আমরা বলি হচ্ছে গড় চরম ত্রুটি। গড় চরম ত্রুটি। কোনো একটা রাশিকে যদি লিখতে হয় আমাদের, তাহলে কিন্তু এই ফরম্যাটটা আমাদের ফলো করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরে নিই যে দৈর্ঘ্যের মান, দৈর্ঘ্য এল ইকুয়াল টু এল টি প্লাস মাইনাস ডেল্টা এল, মানে এটাকে এরকম করে লেখা যায় 7 প্লাস মাইনাস 3। বুঝা গেল? এর মানে হচ্ছে এর মান সর্বোচ্চ কত হতে পারে আর সর্বনিম্ন কত হতে পারে, এটা হচ্ছে প্রকৃত মান। তাহলে প্রকৃত মান আর ওটা তো ত্রুটি,
মানে ভুল হচ্ছে, কতটা ভুল হতে পারে, হয় +3 নয় -3। তাহলে একটা হতে পারে 7 + 3, আর একটা হতে পারে 7 - 3। 7 + 3 করলে 10 আসবে, 7 - 3 করলে 4 আসবে। তার মানে এই যে দৈর্ঘ্যের সব থেকে বেশি ত্রুটিযুক্ত মান কি আসতে পারে, 10। আর দৈর্ঘ্যের সব থেকে কম ত্রুটিযুক্ত মান কত আসতে পারে, ত্রুটিযুক্ত বলছি কিন্তু আমি, তাহলে সব থেকে কম ত্রুটিযুক্ত মান আসতে পারে 4, আর সব থেকে বেশি ত্রুটিযুক্ত মান আসতে পারে 10। এইভাবে লেখা হয়, এটা আমাদের মনে রাখতে হয় যে কোনো রাশিকে। যেমন একটা দৈর্ঘ্য বললাম, আমি এখানে বলতে পারি ভর m = 50 ± 7 কেজি। এখানে এটা সেন্টিমিটারে করে দিচ্ছি, দৈর্ঘ্য যেহেতু এটা। তার মানে এখান থেকে তোরা বলতে পারবি আশা করি যে সর্বোচ্চ আর সর্বনিম্ন কত হবে। সর্বোচ্চ হবে আমাদের 50-এর সাথে 57, আর সর্বনিম্ন 50 - 7 মানে 43 কেজি। ত্রুটির ক্ষেত্রে মানে এটা তোরা জিজ্ঞেস করবি এটা কোথা থেকে এলো, হ্যাঁ এটা হচ্ছে এইভাবে এলো যে প্রকৃত মান ছিল হচ্ছে 50, এবার আমরা কাউকে পরিমাপ করতে দিলাম, তাহলে ম্যাক্সিমাম যারা পরিমাপ করেছে তারা ম্যাক্সিমাম এই পরিমাণ পরিমাপটা করতে পারে, মানে 7 বেশি করতে পারে, করেছে হয়তো। আর যারা মিনিমাম করেছে তাদের মধ্যে যারা সব থেকে কম করেছে সে হচ্ছে 43 কেজি করেছে, তাহলে সেখানেও 7-এর ডিফারেন্স আছে। বাকি এদের মাঝখানে হয়তো অনেকেই করেছে, কিন্তু আমরা যেটা আলোচনা করছি এটা সর্বোচ্চ ত্রুটি, ঠিক আছে। এটা সবাই কিন্তু এখন থেকে মনে রাখবি যে ত্রুটির ক্ষেত্রে যেটা আমরা লিখবো সেটা কিন্তু সর্বদাই সর্বোচ্চ ত্রুটি হবে, ঠিক আছে, সর্বোচ্চ। আর সর্বোচ্চ ত্রুটিকে আমরা এইভাবেই প্রকাশ করি, যেটাকে আমরা বলছি গড় চরম ত্রুটি। এর আর একটা নাম হচ্ছে, মনে রাখবি, সর্বোচ্চ ত্রুটি। সর্বোচ্চ, কারণ প্রশ্নের ভাষাটা হয়তো এরকমও থাকতে পারে, সর্বোচ্চ ত্রুটি নির্ণয় করো, তাহলে সর্বোচ্চ ত্রুটি মানে হচ্ছে গড় চরম। মনে থাকবে, এটা কিন্তু সবাই মনে রাখবি, ঠিক আছে। ওখানে এরপরে যেটা আছে দুটো জিনিস, একটা হচ্ছে রিলেটিভ এরর, বা আমরা এটাকে বলি আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি বা আনুপাতিক ত্রুটি। এরপরে যেটা আছে তাকে আমরা বলি রিলেটিভ এরর। আমি আর সবগুলো লিখছি না, তোরা একটু দেখে নিবি পিডিএফ থেকে। রিলেটিভ এরর এটা বের করার নিয়ম হচ্ছে এটাকে আমরা বলি আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক, যেহেতু এটা অনুপাত, হ্যাঁ আনুপাতিক ত্রুটি, এটা দুটি রাশির অনুপাত, কিছুই না। রাশি দুটি কি কি, একটা হচ্ছে গড় চরম ত্রুটি বাই হচ্ছে ট্রু ভ্যালু। তাহলে গড় চরম ত্রুটিকে ট্রু ভ্যালু দিয়ে ভাগ করে দিলেই আনুপাতিক ত্রুটি পাওয়া যাবে। কি বললাম বোঝা গেল? গড় চরম ত্রুটিকে প্রকৃত মান দিয়ে যদি ভাগ করে দিস তাহলে আনুপাতিক ত্রুটি পাওয়া যাবে। আর এরপরে আসে হচ্ছে আমাদের শতকরা, পার্সেন্টেজ এরর বলে। পার্সেন্টেজ এরর এটা কি, কিছুই না। গড় চরম ত্রুটির পরে আমরা শিখলাম হচ্ছে আনুপাতিক ত্রুটি, তাহলে শতকরা ত্রুটি ইকুয়াল টু শতকরা ত্রুটি ইকুয়াল টু কিছুই নাই, আনুপাতিক ত্রুটি ইন্টু 100। আনুপাতিক ত্রুটি ইন্টু 100, তার মানে ডেল্টা এ বাই এটি ইন্টু 100। ব্যাস, এই হচ্ছে আমাদের তিনটি মেজার ত্রুটি, এবং এদের দিয়ে কিন্তু অঙ্ক আসে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তা গড় চরম ত্রুটি মানে এখান থেকে যেটা আমাদের মনে রাখতে হবে, আমি একটু আগে বললাম যে গড় চরম ত্রুটি মানে সর্বোচ্চ ত্রুটি। আর তোরা হয়তো একটু আগে বলেছিলাম, হয়তো মনে আছে, সর্বোচ্চ ত্রুটির ক্ষেত্রে আমরা হচ্ছে দুটো টার্মকে খুব ভালো ইউজ করি, একটি হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক আর একটি হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। তাহলে কোনো যদি প্রশ্নের মধ্যে লঘিষ্ঠ ধ্রুবক আর ভার্নিয়ার স্থিরাঙ্ক দেওয়া থাকে সেটা অবশ্যই সর্বোচ্চ ত্রুটি হবে, এবং অবশ্যই সেটা গড় চরম ত্রুটি হবে। গড় চরম ত্রুটি মনে থাকবে, যেটা লঘিষ্ঠ ধ্রুবক হবে সেটা হবে সর্বোচ্চ ত্রুটি, এবং সেটাকেই আমরা বলবো গড় চরম ত্রুটি। আমরা একটা অঙ্ক দেখব, একটা অঙ্ক দেখলে আরো ভালো ক্লিয়ার হবে। পরে একটা অঙ্ক আছে, দেখ। অঙ্কটা এরকম দেওয়া আছে যে একটি পরীক্ষায় পরিমাপলব্ধ মানগুলি হলো, তো বিভিন্ন রকম পরিমাপলব্ধ মান আছে, 10, 20,
30, 40, 50, 60, 30, 40, 50, 60। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 6টা মান নেওয়া আছে। ঠিক আছে, এদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের প্রথমে এগুলো সব পরিমাপলব্ধ মান। পরিমাপলব্ধ মান মানে আমরা এখানে যেটা এই যে A1, A2, A3, A4, A5, A6 দিয়ে যেটা বলা ছিল বা বলেছিলাম, সেগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে 10, 20, 30, 40। তো আমাদের প্রথমে বের করতে হবে প্রকৃত মান মানে 80, ট্রু ভ্যালু। এদের যোগ করব 10, 20, 30, 40, 50, 60 দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 6 দিয়ে ভাগ করব। তাহলে এর মান আসছে আমাদের 6 দিয়ে ভাগ করলে 210/6, তার মানে আমাদের 35। তাহলে ট্রু ভ্যালু আমাদের চলে আসলো। ট্রু ভ্যালু পেয়ে গেলাম আমরা, আমাদের ট্রু ভ্যালু হচ্ছে 35। এরপর যেটা বার করব চরম ত্রুটি। তাহলে ডেল্টা A1 কত হচ্ছে প্রকৃত মান থেকে প্রত্যেকটা মানকে বিয়োগ করতে হবে। তাহলে 35 - 10। ডেল্টা A2 35 - 20। ডেল্টা A3 35 - 30। ডেল্টা A4 35 - 40। ডেল্টা A5 35। আচ্ছা, এটা একটু পজ করে আমি মিলিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে মানগুলো কত হচ্ছে। তাহলে একটা একটা করে বলি। 35 - 10 মানে 25, প্লাস 25 হবে। তার 35 - 20 মানে হচ্ছে প্লাস 5, এই 15। 35 - 30 মানে হচ্ছে প্লাস 5। কি বলেছিলাম মনে আছে তো? এগুলো পজিটিভ নেগেটিভ সবই হতে পারে। 35 - 40 মানে -5। 35 - 50 মানে -15। 35 - 60 মানে -25। বোঝা গেল? এগুলো ছিল সব চরম ত্রুটি। এবার গড় চরম ত্রুটি বার করবো মানে ডেল্টা এ। ডেল্টা এ ইকুয়াল টু ফর্মুলা ছিল এদের মডিউলাস নেওয়ার। এবার কেন মডিউলাস নিতে বলেছিলাম সেটা এবার দেখ। এখানে 15 আর 5 20, 20 আর 25 45, প্লাস 45। এখানেও দেখ 15 5 20 আর 25 45, মাইনাস 45। যদি আমরা সবগুলোকে যোগ করে দিই, প্লাস 45 আর মাইনাস 45 যোগ করলে তো 0 হয়ে যাবে। তাহলে গড় চরম ত্রুটি কিছুই আসবে না। কি বললাম বোঝা গেল? এই কারণে এখানে ওদের আমরা সবগুলোকে মডিউলাস নিই, মানে ডেল্টা A1 প্লাস ডেল্টা A2 এদের মডিউলাস নিতে, মানে সবার পজিটিভ সাইন নিতে হবে। ডেল্টা A3, ডেল্টা A4 প্লাস লাস্টে ডেল্টা A6। ডেল্টা A6 বাই 6। তাহলে এতে সবার যখন যোগ করব আমরা, তাহলে 25 5 30, 45 45 90/6 হচ্ছে, তাহলে 15 হচ্ছে এটা, তাই না? 90/6, 90/6, তার মানে 15। আর একটা মান পাওয়া গেল। দেখ, এই মানটাকে আমরা বলতাম গড় চরম ত্রুটি। তাহলে গড় চরম ত্রুটি এটা হচ্ছে ট্রু ভ্যালু। তাহলে যদি এদের মান প্রকাশ করতে হয় আমাদের কিভাবে লিখতে হবে? গড় চরম ত্রুটি। সুতরাং আমরা এরকম করে লিখতে পারি প্রকৃত মান বা পরীক্ষালব্ধ মান, এরকম করে লিখতে পারি ইকুয়াল টু 80 প্লাস মাইনাস ডেল্টা এ। 80 মানে আমাদের কত ছিল? 35 প্লাস মাইনাস 15। 35 প্লাস মাইনাস 15। এটার মানে তোদের একটু আগে বুঝিয়েছি আমি। এটার মানে হচ্ছে এর সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কত আসতে পারে? সর্বোচ্চ আসতে পারে 35 প্লাস 15 মানে হচ্ছে 50, আর মিনিমাম যেটা আসতে পারে 35 মাইনাস 15 মানে 20। যারা যারা পরিমাপ করেছিল তাদের কিন্তু ম্যাক্সিমাম এটা আসতে পারে, মিনিমাম এটা আসতে পারে। এবং চেক কর, আমাদের যেটা পরিমাপ করা হয়েছিল সেখানে মিনিমামটা 10 আছে, তার মানে কি 10 একটাই আছে। এর এভারেজ যদি আমরা করি, এখানেও যেমন 50 আর এখানে 20, 60 আর 10 কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এভারেজ যেটা কম বেশি ছিল সেটা হচ্ছে এটা।
15-এর কম বেশি এভারেজে গড়ে 15 নম্বরের বেশি ছিল বা 15 নম্বর কম ছিল। এই হচ্ছে ব্যাখ্যা। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের যেটা নির্ণয় করলাম এখানে ট্রু ভ্যালু মানে প্রকৃত মান, এটা হচ্ছে গড় চরম ত্রুটি। এরপর আনুপাতিক ত্রুটি বার করবো। আনুপাতিক ত্রুটি এটা হয়ে যাবে আমাদের গড় চরম ত্রুটি মানে 15 আর 35, তার মানে 15/35 মানে ডেল্টা এ বাই এটি, তাহলে 15/35। এটা হলো গড় চরম ত্রুটি। 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3 আর 7 হবে, একটা মান এটাকে লিখতে পারি আমরা। আরেকটা হবে আমাদের শতকরা ত্রুটি। এটা হয়ে যাবে আমাদের ওই 3/7 ইন্টু 100%। তার এটা হয়ে যাবে 300/7%। এই 4 রকমের ত্রুটি পরীক্ষায় নির্ণয় করতে আসে। কি বললাম বোঝা গেল? ওখানে অপশন দিয়ে আসবে, 4টে অপশন থাকবে, তোরা একটু ভালো করে দেখে নিবি। পরবর্তীতে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা তোরা একটু তাহলে এবার বুঝতে পারবি দেখলে কিভাবে ক্যালকুলেশন করা আছে। ঠিক আছে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে ত্রুটির বিস্তার, মানে ত্রুটিকে আমরা কি করে নিউমেরিক্যাল যখন সলভ করবো তখন কিভাবে আমরা লিখবো, তাকে আমরা বলেছি ত্রুটির বিস্তার। মেইনলি যেটা আসে সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা ত্রুটিকে কিভাবে লিখবো আর গুণ ভাগের ক্ষেত্রে কিভাবে লিখবো ওটা আমি একটু বলে দিচ্ছি, অঙ্কগুলো দেখলে তোরাও বুঝতে পারবি। একে আমরা বলি ত্রুটির বিস্তার, মানে ত্রুটিগুলোকে আমরা অঙ্ক করার সময় কিভাবে অ্যাপ্লাই করব, আর কিচ্ছু না, এর মানে এটাই। যোগ বা বিয়োগের ক্ষেত্রে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে কিভাবে আমরা ত্রুটিকে লিখব। যেমন ধরে নে, এইভাবে একটু বলি যে ধর পি একটা রাশি, পি হচ্ছে এক্স আর ওয়াই এর যোগফলের সমান। পি একটা রাশি যেটা এক্স আর ওয়াই যোগফলের সমান, যেখানে এক্স এর মান আর ওয়াই এর মান দেওয়া আছে। এক্স এর মান ধরে নে 5 ± 0.2 আর ওয়াই হচ্ছে 7 ± 0.3। তোদের মনে আছে তো এইটা লেখার মানে কি? এটা হচ্ছে আমাদের এক্সটি ট্রু ভ্যালু, আর এটা আমাদের হচ্ছে গড় চরম ত্রুটি ডেল্টা এক্স। এটা আমাদের হচ্ছে ওয়াইটি ট্রু ভ্যালু, এটা আমাদের হচ্ছে ডেল্টা ওয়াই গড় চরম ত্রুটি। বলা হচ্ছে যদি পি একটা রাশি যেটা এক্স আর ওয়াই এর যোগফলের সমান, তাহলে কিভাবে লেখা যায় দেখ। পি এর যদি প্রকৃত মান বার করতে হয়, কারণ পি কে তো এইভাবে লিখতে হবে জেনারেলি, পিটি প্লাস মাইনাস ডেল্টা পি, যে কোনো রাশিকে তো এই ফরম্যাটে লিখতে হয়। তো পিটি বের করার শর্ত হচ্ছে পিটি ইকুয়াল টু এক্সটি প্লাস ওয়াইটি। তার মানে এক্সটি মানে কত 5, ওয়াইটি মানে কত 7, তার মানে হচ্ছে 12। আর ডেল্টা পি বার করার শর্ত হচ্ছে কিছুই না, ডেল্টা পি মানে হচ্ছে ওই ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই এর যোগফল, ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। তাই ডেল্টা এক্স হচ্ছে 0.2 প্লাস 0.3 মানে 0.5। থেকে যদি আমাদের পুরোপুরি লিখতে হয় আমরা কিভাবে লিখবো, আমরা তখন এইভাবে লিখবো যে সুতরাং এই যে এটা এই লাইনটাকে আমরা লিখবো পি ইকুয়াল টু পিটি মানে কত 12 প্লাস মাইনাস ডেল্টা পি মানে 0.5। এই হচ্ছে নিয়ম। এটা কার ক্ষেত্রে বললাম? যোগের ক্ষেত্রে। যদি বিয়োগ হয় তাহলেও কিন্তু সেম। যেমন আবার একটা উদাহরণ দিচ্ছি, যে যদি পি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হয়, যেখানে এক্স ইকুয়াল টু, আগের উদাহরণটাই নিচ্ছি, আচ্ছা এক্সকে একটু তাহলে বড় করে দেখাই তাহলে সুবিধা হবে লিখতে। ধরুন এক্স ইকুয়াল টু 7 প্লাস মাইনাস 0.3 আর ওয়াই ইকুয়াল টু 8, ওয়াই ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 0.5। এই জায়গাটা কিন্তু একটু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নেবে সবাই। বলছে এবার যদি পিটি, পি কেও তো আমরা কিভাবে লিখি, যে পি ইকুয়াল টু পিটি প্লাস মাইনাস ডেল্টা পি। পিটি যদি আমাদের বের করতে হয় তাহলে পিটি বের করার ক্ষেত্রে কিন্তু এবার বিয়োগ করতে হবে, মানে এক্স মাইনাস ওয়াই।
তাহলে এক্স কত 7, ওয়াই কত 3, তার মানে এটা হচ্ছে 4। আর ডেল্টা পি যখন নির্ণয় করব, দেখ আগের বার যখন ডেল্টা পি নির্ণয় করেছিলাম যোগের ক্ষেত্রে ছিল, আর ত্রুটিগুলো যোগ হয়েছিল, তাই না? গড় চরম ত্রুটিগুলো কিন্তু যোগ হয়েছিল। বিয়োগের ক্ষেত্রে শুধু এইটা বিয়োগ হবে পিটি, কিন্তু ডেল্টা পি অলওয়েজ যোগ হবে, মানে ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। এটা কোনোদিনই বিয়োগ হবে না। ত্রুটি মনে রাখবি এখন থেকে, ত্রুটি সবসময় যোগ হয়, ত্রুটি অলওয়েজ যোগ হয়। তাহলে এটা কিন্তু 0.3 প্লাস 0.5 মানে 0.8। তাহলে যদি একে লিখতে হয়, একে লিখলে আমরা লিখবো যে পি ইকুয়াল টু পিটি মানে হচ্ছে 4 প্লাস মাইনাস ত্রুটি হচ্ছে 0.8। এইভাবে যোগ আর বিয়োগের ক্ষেত্রে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, যদি আনুপাতিক ত্রুটি বের করতে বলে, যেমন এই জিনিসগুলো আমরা একটু জানবো। সাপোজ ধর এক্স এর আনুপাতিক ত্রুটি যদি বার করতে বলে, কি লিখবো আমরা? একদম শর্টকাট, ডেল্টা এক্স বাই এক্সটি। ডেল্টা এক্স বাই এক্সটি আনুপাতিক ত্রুটির নিয়মটাই তোদের বুঝিয়েছিলাম। আনুপাতিক ত্রুটি মানে গড় চরম ত্রুটি বাই ট্রু ভ্যালু, যে কোনো রাশির ক্ষেত্রে। কিন্তু এটা এক্স এর ক্ষেত্রে ছিল। সাপোজ আমি বললাম বলের ক্ষেত্রে এফ, এফ এর আনুপাতিক ত্রুটি এটা হয়ে যাবে ডেল্টা এফ বাই হচ্ছে এফ টি। যদি আমি বলি ভি এর আনুপাতিক ত্রুটি, তাহলে এটা হয়ে যাবে ডেল্টা ভি বাই ভিটি। এটা লেখার নিয়ম। নিচেরটা আমরা অনেক সময় ভিটি লিখি না, অনেক সময় এটাকে এইভাবে লেখা হয়, অ্যাপ্রক্সিমেটলি ডেল্টা ভি বাই ভি, এটাকে অ্যাপ্রক্সিমেটলি ডেল্টা এফ বাই এফ। কিন্তু তোরা মনে রাখবি নিচে যেটা লেখা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই ট্রু ভ্যালু হতে হবে। বোঝা গেল? ওটা কিন্তু ট্রু ভ্যালু হতেই হবে অবশ্যই। তো পরে কিছু উদাহরণ দেওয়া আছে। আর শতকরা বার করতে গেলে এদের সাথে 100 গুণ করলেই শতকরা ত্রুটি বেরিয়ে যাবে। যেমন আমি যদি এরকম বলি, আচ্ছা তোরা একটু খেয়াল কর, নিচে একটা উদাহরণ দেওয়া আছে। এই R1 ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 0.2 আর R2 ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 0.3। তাহলে R ইকুয়াল টু যদি R1 প্লাস R2 হয়, তাহলে ওই যে 5 প্লাস 3 মানে 8, আর ওখানে 0.3 আর 0.2 কিন্তু অ্যাড করা হয়েছে, মানে 0.5। এটা একটু খেয়াল রাখবি তোরা। আর তারপর দেখ P ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই দিয়ে করা আছে। ওখানে ওই কথাটাই লেখা আছে যে P কিন্তু যখন পিটি বার করবো তখন এক্স মাইনাস ওয়াই হবে, কিন্তু ডেল্টা পি যখন বার করবো তখন কিন্তু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই হবে। মানে ত্রুটি সবসময় যোগ হচ্ছে, অর্থাৎ যোগ বা বিয়োগের ক্ষেত্রে গড় চরম ত্রুটি সর্বদা যোগ হবে, এটা একটু মনে রাখবি। যেমন তাপমাত্রার পার্থক্য যদি পরে দেখ, একটা উদাহরণ দেওয়া আছে তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার একটা পার্থক্য দেওয়া আছে যে T1 ইকুয়াল টু লেখা আছে দেখ 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। আর T2 ইকুয়াল টু লেখা আছে দেখ, T2 ইকুয়াল টু লেখা আছে 40 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.4 ডিগ্রি সেলসিয়াস। এবার T2 মাইনাস T1 করবো আমরা, T2 মাইনাস T1, তার মানে এটাকে হিসাব মতো লেখা উচিত T2 মাইনাস T1। আচ্ছা, এটাকে T2 মাইনাস T1 না লিখে এইটাকে তাহলে যদি বিয়োগ করি, তাহলে 40 থেকে 30 বিয়োগ হবে, মানে 40 মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস, কারণ এটা ট্রু ভ্যালু হবে। তাহলে এই T2 মাইনাস T1 কে যদি আমি টি ধরি, যে টি ইকুয়াল টু, তাহলে এইটা হয়ে যাবে টি ক্যাপিটাল টি মানে ট্রু ভ্যালু। আর এখানে নিশ্চয়ই হয়ে যাবে প্লাস মাইনাস, ত্রুটিগুলো যোগ হয়ে যাবে 0.5 প্লাস 0.4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা টি টি প্লাস মাইনাস ডেল্টা। ডেল্টা টি কত হচ্ছে আমাদের? 0.5 আর 0.4, মানে আমাদের আলটিমেট দাঁড়াচ্ছে 40 মাইনাস 30 মানে 10 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.9 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? এইভাবে নির্ণয় করতে হবে। তো ওই উদাহরণটা দেওয়া আছে ওখানে। আর এটা গেল যোগ আর বিয়োগের ক্ষেত্রে। এর পরেরটা হচ্ছে গুণ আর ভাগের ক্ষেত্রে। গুণ আর ভাগের ক্ষেত্রে নিয়ম একদম সেম। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো, যোগ আর বিয়োগের ক্ষেত্রে গড় চরম ত্রুটি দরকার পড়ে হচ্ছে এই লাস্টের দিকে, তাই না? এই প্রত্যেকটার মান এই যে ডেল্টা টি, ডেল্টা টি হচ্ছে এটা প্রত্যেকের গড় চরম ত্রুটির যোগফলের সমান, প্রত্যেকের গড় চরম ত্রুটির যোগফলের সমান।
আর গুণ আর ভাগের ক্ষেত্রে শুধু একটু মনে রাখতে হবে, সাপোজ একটা রাশিমালা আছে, গুণ আর ভাগের ক্ষেত্রে একটু বলি, একটা রাশি আছে x ইকুয়াল টু ab, x ইকুয়াল টু a ইন্টু b। গুণ আর ভাগের ক্ষেত্রে এখানে আলাদা করে যোগ বিয়োগ গুণ ভাগের এই পার্টটা তো দরকার পড়বেই। আমি ধরে নিচ্ছি যেখানে a ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 0.1 আর b ইকুয়াল টু 4 প্লাস মাইনাস 0.2। এখানে যখন আমরা লিখবো না গুণ আর ভাগের ক্ষেত্রে কিভাবে লিখতে হবে, প্রথমে আনুপাতিক ত্রুটিতেই শুরু করতে হয়, এখানে নিয়মই এটা শুরু হয়ে যাবে ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু এ আর বি যেহেতু গুণ হিসেবে আছে, এটা হয়ে যাবে ডেল্টা এ বাই এটি, আচ্ছা ডেল্টা এক্স বাই এক্স টি, এটা এটি প্লাস গুণই হোক আর ভাগই হোক অলওয়েজ যোগ হবে ডেল্টা বি বাই বিটি। কি বললাম বোঝা গেল? যদি গুণ থাকে বা ভাগ থাকে, যদি এটা এরকমও থাকে, আমি এখানে একবারই দেখিয়ে দিচ্ছি এটা। সাপোজ ধর এখানে এ বাই বি আছে, এর ক্ষেত্রে যখন আমরা ত্রুটি বার করবো তখনও সেই লেখার একই সিস্টেম, এটা ডেল্টা এক্স বাই এক্স হবে এক্স টি ইকুয়াল টু ডেল্টা এ বাই এটি, এই যে প্লাস লিখলাম আবার ডেল্টা বি বাই বিটি। মানে ভাগ থাকার জন্য কোনো পার্থক্য হচ্ছে না, এইভাবেই লিখতে হবে যদি গুণ আর ভাগ থাকে। কি বললাম বোঝা গেল? যদি গুণ আর ভাগ থাকে তাহলে এইভাবে লিখতে হবে, মানে প্রথমে আনুপাতিক ত্রুটি দিয়ে শুরু করতে হবে। যেমন এখানে আমরা যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে আমরা জাস্ট বিয়োগ করে তারপরেই লিখতাম, যোগের ক্ষেত্রেও তাই, যোগের ক্ষেত্রে আমরা এইভাবেই লিখতাম, যোগ করে তারপরে লিখতাম। কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে শুরুই হবে আনুপাতিক ত্রুটি থেকে, তারপরে আমরা আস্তে আস্তে নির্ণয় করতে পারবো। যেমন এখানে এই মানগুলো দেওয়াই আছে সবগুলো, ডেল্টা এক্স বাই এক্স টি যদি আমরা করি, এক্স টি যদি বের করতে তাহলে গুণ করতে হবে এই দুজনকে, এটাও একটু মনে রাখতে হবে। কমা দিয়ে এখানে করে দিচ্ছি যে এক্স টি ইকুয়াল টু এটি সরি ইন্টু বিটি, ইন্টু বিটি। আচ্ছা এটি আর বিটি কোনটা? না এটি আর বিটি হচ্ছে, এটা আমাদের এটি, এটা আমাদের ডেল্টা এ, এটা আমাদের বিটি, এটা আমাদের ডেল্টা বি। এক্স টি ইকুয়াল টু এটি ইন্টু বিটি, মানে এটা কত হচ্ছে আমাদের 3 ইন্টু 4 মানে 12, আর বাকিগুলো তো এখান থেকে পাওয়া যাবে। ডেল্টা এ মানে হচ্ছে দেওয়া আছে 0.1, এটি মানে হচ্ছে 3, ডেল্টা বি মানে 0.2, বিটি মানে হচ্ছে 4। বোঝা যাচ্ছে? এগুলো সব কিন্তু মান বসালেই চলে আসবে। আমার যেটা এখানে বক্তব্য সেটা হচ্ছে গুণ থাক আর ভাগই থাক, ফরম্যাট এটা হবে এই ডেল্টা এক্স বাই এক্স টি ইকুয়াল টু এ বাই বি, মানে ডেল্টা এ বাই এটি প্লাস ডেল্টা বি বাই বিটি। অনেক সময় মনে হতে পারে গুণের ক্ষেত্রে যোগ, তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে না, এখানে ওরকম ব্যাপার নেই, গুণই হোক আর ভাগই হোক সবসময় যোগ হবে। আচ্ছা যদি এদের পাওয়ার থাকে, এটাই এক লাস্ট একটা পার্ট যেটা বোঝানো হয়, যে যদি এক্স ইকুয়াল টু এ কিউব ইন্টু বি স্কোয়ার বাই সাপোজ সি টু দি পাওয়ার 4 এরকম লেখা আছে, একে যখন আমরা ওইভাবে লিখবো তাহলে ডেল্টা এক্স বাই এক্স টি ইকুয়াল টু এটা হবে 3টা শুধু সামনে গুণ হয়ে যাবে ডেল্টা এ বাই এটি প্লাস, প্লাস তো অলওয়েজ হবে, বি এর পাওয়ারে 2 আছে তাহলে 2 দিয়ে গুণ হবে, তাহলে ডেল্টা বি বাই বিটি প্লাস সি এর পাওয়ারে 4 আছে 4 ইন্টু ডেল্টা সি বাই সিটি। এমন কিন্তু না যে সি নিচে আছে বলে এখানে মাইনাস হয়ে যাবে, এটা অলওয়েজ প্লাস হবে, আর ফরম্যাট সবার সেম দিয়ে এবার নির্ণয় করতে হবে। এদের কিছু কিছু পরপর দেখ বোঝানো আছে, তোরা একটু দেখে নিবি। এই প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে আনুপাতিক ত্রুটি। আর আনুপাতিক ত্রুটি কেন? যেহেতু এটা হচ্ছে গড়চরণ ত্রুটি আর ট্রু ভ্যালু মানে প্রকৃত মানের অনুপাত, প্রত্যেকটা কিন্তু আনুপাতিক ত্রুটি। পরপর ওখানে উদাহরণগুলো লেখা আছে, এরপরে জাস্ট সলভ এক্সাম্পলগুলো আছে, তোরা একটু দেখে নিবি এটা। আশা করি এবার সলভ এক্সাম্পলগুলো সবাই তোরা বুঝতে পারবি। যদি বুঝতে না পারিস তাহলে আমি আবার এই ভিডিওর মধ্যে আলোচনা করব, ঠিক আছে?